বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রে অগ্রগতির কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যতীত কোনো পথ নেই। অন্য পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্বেগ হবে, গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। বিএনপির আরেক নেতা হাফিজউদ্দিন আহমদ বলেছেন, হাসিনার চলে যাওয়ার মধ্য দিয়ে অর্ধেকের বেশি সংস্কার হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থায় যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য 2-3 মাস সময়ই যথেষ্ট। দিনের পর দিন আমরা দেখছি যে বিএনপি নির্বাচনের জোরালো দাবি জানাচ্ছে। বিএনপির এই জোরালো দাবি, সরকারের ভাবনা এবং ছাত্র নেতাদের প্রত্যাশা, এসব কিছুর যোগ বিয়োগ মিলবে কি? নির্বাচন নিয়ে সমাধান কিভাবে? এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফাইরাজ জুই। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন হারুনুর রশিদ, সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন সাইদ খান, সাংগঠনিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হারুনুর রশিদ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। ছাত্র নেতারা বলছেন বিএনপি দ্রুত নির্বাচনের দাবি মিলে যাচ্ছে ভারতের সেনা প্রধানের বক্তব্যের সাথে, নিরপেক্ষ সরকারের দাবি মিলে যাচ্ছে আওয়ামী লীগের কথার টোনের সঙ্গে। ব্যাপারটি কি কাকতালীয় নাকি আসলে অন্য কিছু? ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আজকের দেশ সাম্প্রতিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেশ টেলিভিশনের দেশ বিদেশের শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে বিষয় নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। দেশে সাম্প্রতিক সময়ে সর্বত্র একটা অরাজকতা, বিশৃঙ্খলা বিরাজ করছে। গতকালকে দেখলাম যে রাত্রেবেলা 7 কলেজের ছাত্ররা আপনার সেইখানে তাদের দাবি দেওয়া নিয়ে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা অব্যাহত আছে এখনো। এপ্রেদায়ী শিক্ষকরা আন্দোলন করছে, তারা আলটিমেটাম দিচ্ছে। রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে। ছাত্রদের মধ্যেও একটা সমন্বয়হীনতা বা অস্থিরতা বিরাজ করছে এবং ছাত্রদের মধ্য থেকে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছে। সেটাও জনসাধারণের মধ্যে একটা বিভ্রান্তি, বিভেদ, শঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু আমাদের গত 15 বছর 16 বছর যাবৎ আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা যে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিরুদ্ধে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে আমরা যে লড়াই সংগ্রামটা করেছি, সেটা জুলাই আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পর্যায়ে এসছে। সেই সময় দাবি একটাই ছিল, প্রথমত জুলাই আগস্ট মাসে যে দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা জনগণের রক্তপাত ঘটিয়ে ব্যাপক ম্যাসাকার করেও ক্ষমতা থাকতে পারেনি, দেশেও থাকতে পারেনি। সে এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের এখন প্রয়োজন ছিল আমাদের যে গত 15-16 বছর আমরা যে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করেছি, সেইটার মধ্যে একটা ঐক্য ধরে রাখা এবং আমাদের সংকটটা কি, এই সংকটটাকে অ্যাড্রেস করে সেটা সমাধানের পথে এগিয়ে যাওয়া। সরকারের মেয়াদ প্রায় 5-6 মাস হয়ে গেল, কিন্তু আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে জাতীয় নেতৃবৃন্দ যতবার আহ্বান জানাচ্ছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া প্রয়োজন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট ঘোষণা আসা দরকার, কিন্তু এই ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা আসছে না। তো স্বাভাবিক কারণে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে এবং বর্তমান সরকার যদি বিভিন্ন উইন্ডো ওপেন করে এবং সরকারের এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে যদি রাজনৈতিক দল বা জনসাধারণের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়, তাহলে স্বাভাবিক কারণে কিন্তু সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং সরকারের যে গ্রহণযোগ্যতা, সরকারের যে প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত আলোচনা করে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন, একান্ত প্রয়োজন। তার কারণ আপনি সংস্কারের কথা বলছেন। বিগত 15-16 বছর আমরা লক্ষ্য করেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনার গণতন্ত্র না উন্নয়ন না গণতন্ত্র, এই একটা স্লোগান দিয়ে গোটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে যেমন ধ্বংস করেছে, দেশের আপনার অর্থনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করে গেছে। তো এখন সংস্কার না নির্বাচন, এটিকে কেন্দ্র করে আজকে দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং ছাত্রদের মধ্য থেকেও কেউ যে সমস্ত বিষয়গুলোকে
উপলক্ষ করে বিএনপিকে টার্গেট করে যে কথাগুলো বলছে যে বিএনপির বক্তব্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আর আওয়ামী লীগের সাথেই তো বিএনপি গত 45 বছর যাবত জন্মলগ্ন থেকে লড়াই করে আসছে। আওয়ামী লীগের সাথেই বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আওয়ামী লীগকে পরাজিত করেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসছে। সুতরাং আজকে যারা এই সমস্ত কথাগুলো বলছে, এই কথাগুলো ভিত্তি কি? এই কথাগুলোর গত 15 বছর সবচেয়ে বেশি গুমের শিকারী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরই কথা বলেন, বা আপনার এদেশের মামলা মোকদ্দমারই কথা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। সুতরাং আজকে যারা এই কথাগুলো বলছে তারা গত 15 বছর কোথায় ছিল? তাদের প্রথম 10-15 বছর অবস্থান কোথায় ছিল? ইভেন আমি বলবো যে গত জুলাই আগস্ট মাসে যে মানুষ বুক পেতে দিয়ে গুলির সামনে আত্মহতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, সেই ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদের অবস্থানটা কোথায় ছিল? সুতরাং আমি মনে করি যে তারা আমাদের স্নেহতুল্য ছাত্ররা এদেশের আন্দোলন সংগ্রাম, এদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তনে, এদেশের মুক্তিযুদ্ধে, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রয়েছে। সুতরাং ছাত্রদের এইভাবে প্রতিপক্ষ ভাবা, ছাত্র এবং বিএনপি বলা হয় যে মুখোমুখি অবস্থানে রয়েছে, বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এই কারণেই কি আসলে সন্দেহ কিংবা সংশয় বাড়ছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ বা পুনর্বাসন এই বিষয়টি এখানে আওয়ামী লীগ যে 15 বছর অপকর্ম করেছে তাদের এই অপকর্মের দায় বিএনপি নিবে না, এবং তাদের এই কর্মকাণ্ডের কারণে তারা এখন রাস্তায়ও নামতে পারবে না। তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার খুব সহজ পথ আমি যেটা মনে করি, দেখেন 1/11-এর সময় সরকার জরুরি অবস্থার সময় কিছু আইন তৈরি করেছিল, এবং সেই সময় রাজনীতিবিদদের বিভিন্ন সাজানো মামলা দিয়ে সাজা পর্যন্ত হয়েছে, এবং অনেক রাজনীতিবিদ এই মামলা চলাকালীন সময় দুর্নীতি কি বলার নাম জরুরি অবস্থার জরুরি বিধান বলে যাদের নামে সাজা হয়েছিল বা মামলা ছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না উচ্চ আদালত থেকে তাদের মামলা স্থগিত এবং সাজা খালাস না হওয়া পর্যন্ত। সুতরাং এখন তো খুব সহজ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে সারা দেশেই মামলা হয়েছে। সুতরাং একটা আইন অর্ডিন্যান্স করে দিলিতে হলো যে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপি দুর্বৃত্ত যাদের নামে সম্পদ পাচারের মামলা আছে, যাদের নামে হত্যার মামলা আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে তো ফিনিশ, তাহলে তো নির্বাচনে নিয়ে আসার প্রশ্ন নেই। সরকার করুক না কেন অর্ডিন্যান্সটা জারি, নিষিদ্ধ করার তো প্রশ্ন আছে না। বাংলাদেশে জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আপনার শেখ মুজিব একদলীয় বাকশাল কায়েম করে গেছিল, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে গেছিল। জিয়া রহমান সেই উইন্ডোটাকে ওপেন করে দিয়েছিল যে বাংলাদেশে যদি আপনি বামপন্থী কি বলেন, ডানপন্থী কি বলেন, সর্বহারাই বলেন, বা যে কোনো সংগঠনকে যদি আপনি বা ইসলামিক দলকেই বলেন, যদি রাজনীতিকে আপনি নিষিদ্ধ করে দেন, তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই একটা অরাজকতা বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্র তৈরি করবে। সুতরাং মানুষকে মত প্রকাশের জায়গা দিতে হবে। আওয়ামী লীগকে এই মুহূর্তে আমাদের পুনর্বাসন করার কোনো বক্তব্য আমাদের জায়গা থেকে কেউ এসছে, এই কথা আজকে যারা বলছে তারা আমি বোকার স্বর্গে বাস করছে। তারা আমাদের ভাষা, আমাদের বক্তব্য উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে বলে এই সমস্ত কথা বলছে। আরেকটা জিনিস আপনাকে বলি যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার দুটো পথ আছে। আপনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি আপনি একটা উলঙ্গ হয়ে মানুষ ঘুরে, তাহলে দেখবেন যে ওই মানুষটার দিকে সব দৃষ্টি যাবে। তো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি আজকে কেউ বা কারা এই ধরনের উদ্ভট ধরনের বক্তব্য প্রদান করে জাস্ট আকর্ষণ করার জন্যে, মানুষের দৃষ্টিকে ফিরে অন্যদিকে নেওয়ার জন্যে, আমি মনে করি বাংলাদেশের সংকটটা কি আজকে? বাংলাদেশের সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট, বাংলাদেশের সংকট হচ্ছে সুশাসনের সংকট, বাংলাদেশের সংকট হচ্ছে মানুষের যে বৈষম্য সৃষ্টি হয়েছে সেটা অবসানের সংকট। বাংলাদেশের সংকটটা কি? একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংকট। এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনার কথা না বলে আমার অন্য প্রসঙ্গে মানুষের দৃষ্টিকে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি। সেখানেও প্রশ্ন আসে জনাব হারুনুর রশিদ, এত সংকটের ভিড়ে আসলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সংকট আর উস্কে দিয়েছে কিনা সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব সাঈদ খান, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখছি যে রাজনীতি থেকে রাজপথ সব জায়গায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে সেই ছাত্ররা আজ মুখোমুখি অবস্থান নিয়েছে, এবং রাজনৈতিক শক্তি কিংবা গণ অভ্যুত্থানের অংশীজনরাই আমরা দেখছি বিভিন্ন কারণে মুখোমুখি অবস্থানে। এই বাস্তবতায় আমরা নির্বাচনী একটা সমাধানের পথে কিভাবে যাব? ধন্যবাদ আপনাকে, একই সঙ্গে দেশ টিভির যারা দর্শক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মূলত আপনি যেভাবে দেখছেন আমি বিষয়টি ওভাবে দেখছি না। আমি একটু নিচ থেকে শুরু করতে চাই। হারুন ভাই যে আলোচনা করলেন যে সংকট তো আছেই,
গত 16 বছর বা তারও বেশি সময় যদি আমরা হিসেব করি, তাহলে আমাদের বেসিক প্রবলেমটি কোন জায়গা থেকে শুরু হয়েছে সেখান থেকে আলোচনা শুরু করতে হবে। আমাদের বেসিক প্রবলেমটি কিন্তু ডেমোক্রেসি। আমাদের কিন্তু লাস্ট 15 ইয়ারে ডেমোক্রেসির মারাত্মক ঘাটতি ছিল, যেই কারণেই কিন্তু ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠেছে। এবং আপনি যদি ফ্যাসিবাদের হিস্ট্রি ঘাটেন বা ফ্যাসিবাদ নিয়ে গবেষণা করেন, আপনি দেখবেন যে ফ্যাসিবাদের সিস্টেমটাই এরকম। তারা প্রথমে ডেভেলপমেন্টের কথা বলে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেয় এবং এক ধরনের কাল্ট ক্রিয়েট করে যে উনি ছাড়া কিছু হবে না, ওনার বিকল্প নেই। এই গত 15 বছর ধরে আমরা কিন্তু এই চর্চার মধ্য থেকে এসেছি, যেই কারণে এই যে প্রজন্ম এখন যারা জেনজি হিসেবে মাঠে আছে বা এই জুলাই বিপ্লবে বা গণ অভ্যুত্থানে আন্দোলনের প্রথম সারিতে ছিল, তারা কিন্তু আসলে ডেমোক্রেসি দেখেনি, অধিকাংশই ডেমোক্রেসি দেখেনি। যেই কারণে তাদের মধ্যে ডেমোক্রেসির অ্যাবসেন্ট তো অবশ্যই আছে, বা ডেমোক্রেসি তারা কতটুকু বোঝেন সেটা নিয়ে সংশয় রয়েছে। তো তারা 17 বছর ধরে এক ধরনের ফ্যাসিবাদের মধ্যে তাদের বেড়ে ওঠা, যেই কারণে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ফাইনালি গত 17 বছর ধরে বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল ডেমোক্রেসির জন্য, সেই দলগুলো যে প্রেক্ষাপট ক্রিয়েট করেছে, তারা শেষ সময় গিয়ে আমি বলবো এটি ফুটবল খেলার মতো, যে একেবারে বল বারের কাছে তৈরি করে দেওয়ার পরে গোল দিয়ে দিলেন। হ্যাঁ, গোলের কৃতিত্ব হয়তো যিনি গোল দিলেন তিনিই পেলেন এবং বাহবাও পেলেন, ম্যান অফ দ্য ম্যাচও হতে পারেন হন অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু পুরো মাঠে যে অন্য যে 9 জন খেলোয়াড় পুরো মাঠ জুড়ে খেলেন, তাদের কথা আমরা বেমালুম ভুলে যাই। কিন্তু ফাইনালি কিন্তু ওই টিমের বিজয়। তো এখন যারা ছাত্ররা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, তাদের অবদানকে আমি ছোট বা খাটো করে দেখছি না, তাদের অবদানও অবশ্যই আছে। কিন্তু গত 16 বছর বা 17 বছর ধরে যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে এরকম একটি প্রেক্ষাপট তৈরি করেছে, তাদের লড়াইটা, বেসিক লড়াইটা ছিল কিন্তু গণতন্ত্রের জন্য। সুতরাং ফাইনালি আপনি কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে গোল দিলেও মূল আন্দোলন ছিল গণতান্ত্রিক। সেই জায়গা থেকে আমি বলবো গণতান্ত্রিক রাষ্ট্রে পলিটিক্যাল রেটরিক বলে কিছু জিনিস থাকে। এখন আপনি যে বিষয়টি আলোচনা করলেন যে সংস্কার না নির্বাচন, এই ইস্যুতে ছাত্রদের মধ্য থেকে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমি বিষয়টি এভাবে দেখব না। যতই দিন এগোচ্ছে ততই পরবর্তী নির্বাচন আমাদের কাছাকাছি বা সামনে চলে আসছে। তো আগামী নির্বাচনে বিএনপি স্বাভাবিকভাবেই সাংগঠনিক দক্ষতা বলেন, সাংগঠনিক ব্যাপ্তি বলেন বা জনসম্পৃক্ততা বা জনসমর্থনের দিক থেকে অনেকটা এগিয়ে। সেক্ষেত্রে জামাত সহ অপর রাজনৈতিক দলগুলো তারাও মাঠে ছিল, গত 17 বছর ধরে আন্দোলন করেছে। তো জামাতের সাংগঠনিক ভিত বা জনসমর্থনের দিক দিয়ে বিএনপির থেকে কিছুটা পিছিয়ে, যেই কারণে পরবর্তী রেস কিন্তু নির্বাচন। সেই নির্বাচনে কে হবেন বিরোধী দল বা কে সরকার গঠন করবেন। সাইদ খান, বর্তমান সময়ে আমরা সংস্কার ঘিরে বেশি বিতর্ক দেখতে পাচ্ছি। ছাত্রদের মনে কি এই বিষয়ে সংশয় আছে যে সংস্কারের বিষয়ে বিএনপি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? না 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 না, বা কখনোই সংস্কারের বাধা কোনো রাজনৈতিক দলই কিন্তু সংস্কারের বাধা না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যেমন আপনি কিন্তু আজকেও সংস্কার হয়ে এই অফিসে এসেছেন, আমি কালকেও সংস্কার হব। ঠিক আমার জন্মের সাথে সাথে আমার মা, আমার বাবা আমাকে কিন্তু সংস্কার করেছেন। এটি একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চূড়ান্ত কোনো রূপ নেই সংস্কারের। যেমন অনেকগুলো সভ্যতা পেরিয়ে আজকে কিন্তু আমরা এই বিশ্বায়নের যুগে এসেছি। আপনি পেছনের সবগুলো কিন্তু সংস্কার। ভবিষ্যতে আমরা 100 বছর, 500 বছর, 1000 বছর ধরে সংস্কার হতে থাকবো। সুতরাং সংস্কারকে আপনি চূড়ান্ত ডেডলাইন দিয়ে সংস্কার শেষ করতে পারবেন না। হারুন ভাইয়ের সাথে এই জায়গায় আমি একমত যে সংস্কার আপনি ডেডলাইন দিবেন কি করে, কি সংস্কার করবেন? সংস্কারটি আপনি চিহ্নিত করেন যে এই জায়গাগুলো সংস্কার করবেন। আপনি যে এখন যে সংস্কারের কথা বলছেন, এরপরে কি আর সংস্কারের প্রয়োজন হবে না? অবশ্যই সময়ের সাথে সাথে আমাদের বদলাতে হবে এবং সংস্কারও হতে হবে। সুতরাং আপাত দৃষ্টিতে গত 16 বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন বলবো, সেই দুঃশাসনের পতনের পরে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে কোন উইন্ডো দিয়ে আমরা গণতন্ত্রের পথে ঢুকবো, এবং এই গণতন্ত্রের পথে ঢুকবার জন্য আমাদের বেসিক সংস্কার কোনটুকু প্রয়োজন, সেটি হচ্ছে জনগণের মালিকানা, রাষ্ট্রের সাথে যে মালিকানা থাকবার কথা সেই মালিকানা ফেরত দেওয়া। এবং এই মালিকানা স্থাপিত হয় রাষ্ট্রের সাথে জনগণের একমাত্র ভোটের মাধ্যমে। এই সরকারের একমাত্র দায়িত্ব হওয়া উচিত, আমি মনে করি, যে জনগণ কি করে রাষ্ট্রের সাথে সেই সম্পর্ক প্রতিস্থাপন করতে পারে, এবং সেটির একমাত্র মাধ্যম হচ্ছে ভোট। সুতরাং সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি ভোট অনুষ্ঠানের জন্য যেটুকু বেসিক সংস্কার প্রয়োজন, এরপরে আবারও সংস্কার হবে। সেই সংস্কারটুকু করা, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির,
বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য, যেখানে সরকারের অগ্রাধিকার বিচার কার্যক্রম এবং সংস্কার। আপনি তো বললেন, আমি একটু 30 সেকেন্ড বলে নেই, আপনি তো বললেন কেন জানি মনে হয়, আপনার প্রশ্নেই তো আরেকটা প্রশ্ন জন্ম দিয়েছে। ইসলাম এমনটি বলেছে, আমি সেই আলোচনা করব বিরতির পর। দর্শক, দেশের প্রতীকী রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল, অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাইদ খান, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি কেন জানি মনে করছে সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য, এটি বলেছে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে আবার জাতীয় নাগরিক কমিটি বলছে যারা বিচার ও সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করবে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো। আমার প্রশ্ন, যেই জায়গায় ছাত্ররা কি বিশ্বাস করতে শুরু করেছে যে দ্রুত নির্বাচন হলে বিচার কার্যক্রম এবং সংস্কার বাধাগ্রস্ত হবে? না, আমি নাহিদ ইসলামের সাথে শতভাগ দ্বিমত পোষণ করছি না, আবার সমর্থনও করতে পারছি না। এক্ষেত্রে এই মুহূর্তে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে নির্বাচন। একেবারেই পরবর্তী নির্বাচন নিয়ে এই প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্রদের পক্ষ থেকেও আগামী নির্বাচনে তারা একটি রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এবং তারা বলছেন ওয়েলকাম। আমি অবশ্যই সাধুবাদ জানাই, এরকম একটি ইয়াং শক্তি রাজনীতিতে আসা উচিত এবং এক ধরনের ভ্যাকুয়াম আছেও। তো সেক্ষেত্রে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলছে, বা তারা সংস্কার চাচ্ছে না পুরোপুরি, বা বিচার শেষ করতে দিতে চাচ্ছে না। বিষয়টি এরকম না। আওয়ামী লীগের যে গত 16 বছর ধরে বা 15.5 বছর ধরে যে ফ্যাসিবাদের চর্চা হয়েছে, সেই ফ্যাসিবাদের কিন্তু অনেকগুলোই একেবারে প্রকাশ্য সাক্ষী প্রমাণ রয়ে গেছে। এটির জন্য আলাদাভাবে দীর্ঘ সময় ধরে অনেক বছর নিয়ে কিন্তু সাক্ষ্য প্রমাণের কিছু নেই। এবং এই মুহূর্তে যারা আটক আছেন এবং যারা পালিয়ে গেছেন, যেই মামলাগুলো হয়েছে, আটকদের অধিকাংশ কিন্তু অলরেডি 164-এ জবানবন্দি দিয়ে গেছেন, যদিও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়নি। আমার কাছে কিছু তথ্য এরকম আছে, তারা 3 জন অন্তত 164 দিয়েছেন যে শেখ হাসিনা তাদেরকে দিয়ে কোন কোন ধরনের অপকর্ম করিয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালত রয়েছে, বিচার আদালত, সেই বিচার আদালতে আগামী 3 থেকে 7 মাসের মধ্যে অধিকাংশ মামলার ট্রায়াল হয়ে যাবে। একটি মামলায় দণ্ড হওয়া আর 100 মামলায় দণ্ড হওয়া একই ধরনের অপরাধে, সেটির জন্য মানে একই ধরনের ট্রায়াল যেহেতু হবে, সুতরাং এই সব যারা ফ্যাসিবাদী আচরণ করেছে বা নির্যাতন জুলুম করেছে তারা কিন্তু দণ্ডিত হয়ে যাবেন। সুতরাং অটোমেটিক্যালি তারা কিন্তু নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন। সুতরাং এই বিচার বিলম্বিত যদি দীর্ঘদিন হয়, তাহলে তো সেই আমরা পুরনো বিচারহীনতার এক ধরনের সংস্কৃতির মধ্যে পড়েই গেলাম। তাহলে এই আন্দোলন বা এই গণ অভ্যুত্থান, এত রক্ত, এত মৃত্যু কেন? আমি বিশ্বাস করতে চাই যে প্রফেসর ইউনূস সরকার নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম শেষ করবেন, সেটা চলতি বছরের মধ্যেই শেষ হবে। এবং আরেকটু আমাকে 30 সেকেন্ড সময় দেন, বড় ভাই হারুন ভাইয়ের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ছাত্রদের সাথে দ্বন্দ্ব হচ্ছে কিনা বা মুখোমুখি কিনা, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ থাকছে না এবং বিএনপি একটি বড় ফোর্স, সুতরাং পার্লামেন্ট, যেহেতু আমাদের পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট, পার্লামেন্টে একটা অপোজিশন থাকতে হবে। এখন কে হবে অপোজিশন, এই প্রতিদ্বন্দ্বিতা চলছে। সুতরাং পলিটিক্যাল রেটরিক হিসেবে ছাত্ররাও এক ধরনের কথা বলছে, জামায়াত ইসলামীও এক ধরনের কথা বলছে, এবং বিএনপি তার রাজনীতি করছেন মাঠে। জামাতের নায়েবে আমির ডক্টর আবু তাহের 2 দিন আগে বলেছেন যে তারাও চলতি বছরের মধ্যে নির্বাচন চান। নির্বাচন কমিশন বলছে যে তারাও নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রয়েছে, এবং ছাত্ররাও বলছে যে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। যে প্রশ্নটি আগের অংশে রেখেছিলাম, যেমনটি আসলে সাইদ খান বলছিল যে এখন আসলে অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করাও কি বিএনপির রাজনৈতিক বক্তব্য কিনা, নাকি আসলে আপনারা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আর আস্থা রাখতে পারছেন না? প্রথম হচ্ছে যে আজকে যে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের দায়িত্বটা কি? বাংলাদেশের বিগত 15-16 বছর যারা মাঠে আন্দোলনে ছিল, যারা বিগত 15-16 বছর এদেশের সবচাইতে বিগত সরকারের আমলে জুলুম নিপীড়নের শিকার হয়েছে, আজকে কি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বিএনপিকে সমালোচনা করা, কটাক্ষ করা? তা আমরা ধরিয়ে নিব যে আজকে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দায়িত্বে বসেছেন কতিপয় উপদেষ্টা, তারা আজকে উদ্দেশ্য প্রণীতভাবে বিএনপিকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলছে সঠিক নয়। আমি মনে করি যে তাদের ওই জায়গা থেকে সরে যাওয়া দরকার। তারা
আমাদের মতো সাধারণভাবে এসে তারা বিএনপির সমালোচনা করুক, বিএনপির কত। আমি একবার স্পষ্টভাবে বলছি, উপদেষ্টা পরিষদের কোনো সদস্য মণ্ডলী কোনো রাজনৈতিক দল সম্পর্কে, বিশেষ করে যারা গত আন্দোলন সংগ্রামে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের শরিক ছিল, যারা আমাদের সাথে একসাথে আন্দোলন আমরা করেছি, তাদেরকে নিয়ে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত হবে বলে মনে করি। এবং তারা যদি বিএনপির মতো বৃহত্তম একটি রাজনৈতিক দলকে নিয়ে তারা কথা বলতে চায়, তাদের অবস্থানটা কোথায়, জনগণের মধ্যে তাদের ভিত্তিটা কি, তাদের রাজনৈতিক শক্তি কোথায়, তাহলে ধরে নেব যে আজকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পিছনে কোনো বিশেষ কোনো শক্তি ইন্ধন যোগাচ্ছে, বিশেষ কোনো শক্তি তাদেরকে ইন্ধন দিয়ে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা বা অরাজকতার তৈরির রাজনীতির অঙ্গনে নতুন করে তো একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে। এটা আমাদের দেশের জন্য ক্ষতি হবে, এটা আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতি হবে। এবং আমরা যে একটা ট্রানজেকশন পিরিয়ডে আছি, একটা পরিবর্তনের পিরিয়ডে আছি, যে আমরা আশা করছি যে বছরের মধ্যেই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব। গণতন্ত্রের পথে যাত্রা করা এবং গণতন্ত্রের চর্চার ব্যাপার তো আপনার বাংলাদেশে গত 50 বছরে আমরা গণতন্ত্রের চর্চা বারবার চটকেছি। সুতরাং আমরা 1/11-এর সময়ও দেখেছি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে, বিএনপির বিরুদ্ধে কথা বলে যারা একটা বিশেষ সরকার ক্ষমতায় বসিয়ে গেছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে আজকে যে উপদেষ্টা পরিষদের মধ্যে আজকে মাননীয় মহাসচিব যে কথাটা বলেছে, খুব স্পষ্ট কথাই বলেছে, তার ব্যাপারে প্রতিক্রিয়াও দিয়েছে। আজকে দেখেন জনমত, দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টসগুলো দেখেন, যে মহাসচিবের পক্ষে যদি 1 লাখ কমেন্টস হয়ে থাকে, 99,000 কমেন্টসই আসবে তার পক্ষে। সুতরাং আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা এই ধরনের বক্তব্য করে নিজেদের অবস্থান বা নিজেদেরকে জনগণের কাছে আমি মনে করি একটি বিতর্কিত জায়গায় নিয়ে যাচ্ছে। বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আসলে পাল্টা অভিযোগ করছে যে নতুন একটি রাজনৈতিক দলের উত্থানকে বিএনপি তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে দেখছে। অসম্ভব, অসম্ভব। আমরা রাজনৈতিকভাবে বহু মত বহু দলের পথে বিশ্বাস করি। জিয়াউর রহমান আমাদের নেতা, জিয়াউর রহমান আমাদের দর্শন, এবং উনি যে রাজনৈতিক পথ পরিক্রমা চালু করে গেছেন। সুতরাং আমাদের সংবিধান কিন্তু পরিষ্কারভাবে বলছে মত প্রকাশের স্বাধীনতার জায়গা নিশ্চিত করতে হবে। আপনাকে নাগরিকদের আইনের অধিকার লাভের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, সভা সমাবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। সুতরাং ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, ছাত্ররা তাদের মতামত বহিঃপ্রকাশ ঘটাবে, তাদের সভা সমাবেশ করবে। এই ক্ষেত্রে বিএনপি জায়গা থেকে বক্তব্য থাকবে, এটা স্বাভাবিক, তাদেরও তাদের জায়গা থেকে বক্তব্য থাকবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসে থেকে যে কেউ বা কারা এই পরিস্থিতিতে এটা জনগণ গ্রহণ করবে। হারুনুর রশিদ, একই অভিযোগ কিন্তু ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকেও আসছে যে রাষ্ট্র ক্ষমতায় থেকে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। এই কথাটা বলা হচ্ছে এই কারণেই যে জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা থেকে দল গঠন করেছে, আপনাকে মনে রাখতে হবে যে এটা তারা সঠিক ইতিহাস জানে না। এটা বিএনপির রাষ্ট্র ক্ষমতা থেকে দল গঠন হচ্ছে, এটা সত্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, বাংলাদেশের একটা দর্শন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য তার কাছে শিক্ষার অনেক কিছু নেওয়ার আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যখন বাংলাদেশের মানুষের উপর আপনার 1971 সালে 26শে মার্চ নিরীহ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়েছিল, তৎকালীন সময় আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছিল এবং রাজনৈতিক কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। সেক্ষেত্রে একজন সেনা অফিসার হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপরে দেশের স্বাধীনতা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার পর উনি স্বাধীনতার পর সেনাবাহিনীতে ফিরে গেছেন, সেনাবাহিনীকে পুনর্গঠনের কাজ করেছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে 72-এর সংবিধান প্রণয়ন করার পর যে সংবিধান শেখ মুজিব তৈরি করেছে, সেই সংবিধানই চতুর্থ সংশোধনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, বাংলাদেশের আইনের শাসনকে কবর দেওয়া হয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সব কিছুকে ধ্বংস করে দিয়ে শেখ মুজিবের যে কর্তৃত্ববাদ তৈরি করা হয়েছিল, তার ফলশ্রুতিতে বিস্ফোরণ ঘটেছে। এবং জিয়াউর রহমান আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা উনি ধারণ করে বাংলাদেশে অতি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটা বহুদলীয় ইভেন যে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল, যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তাদেরকে রাজনীতি করার নতুন লাইসেন্স দিয়ে তিনি বাংলাদেশে যে অনেক রাজনৈতিক সংগঠন, কমিউনিস্ট পার্টি সহ অনেক রাজনৈতিক দল যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছিল, সেই রাজনৈতিক দলগুলোকে মুক্ত পথ, মুক্ত চর্চা করার পথ করে দিয়েছে, সভা সমাবেশের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে ওই সময় আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না। তো ওই সময় আপনাকে আজকে যারা বলছে তারা ইতিহাস থেকে শিক্ষা নেই, ইতিহাস চর্চা করুক। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে,
কথাটা যেমন সত্য। তবে জিয়া রহমান ওই সময় তো বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। শেখ মুজিব বাকশাল গঠন করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। জিয়া রহমান সেটির আপনার পরিবর্তন করে বাংলাদেশে নতুন রাজনৈতিক দর্শনের সূচনা করেছেন। সুতরাং যারা আজকে কথাগুলো বলছে তারা জানে না জিয়া রহমান তো জাতীয় নাগরিক কমিটির একজন আহ্বায়ক যেমনটি বলেছে যে এদেশে মুজিববাদ জিয়াবাদ কোনো বাদই আর বাংলাদেশে আমরা চাই না। আমি জানতেই চাই। তবে আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শক, দেশ সম্প্রতিকের রিপোর্ট আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। হারুনুর রশিদ, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এমনটি বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কি প্রতিক্রিয়া আপনার? এসব দেখু, এসব মানে উদ্ভট কথাবার্তার আমি কি উত্তর দেব আপনার? আমরা জিয়াবাদের কোনো চর্চা করি না। জিয়া রহমান, আমি আগেও বলেছি, জিয়া রহমান বাংলাদেশে যে দর্শন দিয়ে গেছে, বাংলাদেশি জাতীয়তাবাদের, ধর্মীয় মূল্যবোধের, আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার অন্যতম নীতি আদর্শ, এই কথাগুলো উনি যে বলে গেছেন আজ থেকে 40-45 বছর আগে, সেই দর্শনের ভিত্তিতে আমরা এখনো মানুষকে সংগঠিত করি। আর উনি জিয়াবাদ মুজিববাদ চান না তো কি বাদ চান? উনি কি নতুন দর্শন নিয়ে মানুষের সামনে আসতে আসুক না কেন, মানুষ গ্রহণ করলেই তো হলো, অসুবিধার তো কিছু নাই। বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। সুতরাং আজকে যারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা না বলে তারা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা, নতুন রাজনৈতিক দর্শন, নতুন রাজনৈতিক চিন্তাভাবনা মানুষের সামনে নিয়ে আসুক, প্রকাশ করুক, সংগঠন তৈরি করুক এবং সে অনুযায়ী জনমত তৈরি করুক, তাতে বাধার কিছু নাই। এখানে বিএনপিকে আক্রমণ করার তো কোনো প্রয়োজন নাই, বিএনপির প্রতিপক্ষ ভাবারও কোনো প্রয়োজন নাই। মাঠে জনসাধারণ কাকে গ্রহণ করবে আগামী নির্বাচনে, বা আগামী নির্বাচনে জনগণ কাকে সমর্থন দিবে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। আমরা তো বলছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক। বাংলাদেশের যেসব কারণগুলো নির্বাচনের জন্য অন্তরায় হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই জায়গাগুলো সরকার নিশ্চিত করুক। সেই জায়গাগুলো নিশ্চিতের জন্য আমরা তো গত 15 বছর যাবত লড়াই করছি। সেই জায়গাগুলোতে আমরা নিশ্চয়তা চাই যে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীদেরকে বিজয়ী করুক। সুতরাং এইটা না করে আজকে এই যে বিভিন্ন উপদেষ্টার সাথে আমাদেরকে বিরোধ জানানোর কোনো প্রয়োজন নেই। উপদেষ্টারা আজকে কেন আপনার বিএনপি সম্পর্কে বা বিএনপির কোনো নেতা বক্তব্য সম্পর্কে কেন কথাবার্তা বলবে? তাদের যে দায়িত্ব, তাদের দায়িত্ব যেখানে তাদের যে মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, সেই মন্ত্রণালয়ের অবস্থা কি, সেই জায়গাগুলো তারা ঠিক করুক। মানুষ আজকে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, মানুষ আজকে ঢাকা শহরে যানজটের কষাঘাতে জর্জরিত, মানুষ আজকে আইন শৃঙ্খলার জন্য যে সাপোর্ট দরকার সেগুলো এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। সেই জায়গাগুলোর দিকে দৃষ্টি না দিয়ে ব্যর্থতাগুলো আড়াল করার জন্য বা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সেই জায়গাগুলোকে আপনার সঠিকভাবে অ্যাড্রেস করতে না পেরে আপনি এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা নিয়ে কেন আসছেন? আমাদের অপ্রাসঙ্গিক আলাপ আলোচনা বাদ দিতে হবে। আমরা যে কথাটা দাবি করছি আমাদের পার্টির জায়গা থেকে, আমাদের পার্টির সিনিয়র নেতারা, যে আজকে বাংলাদেশে এই বিশৃঙ্খলা বা এই ধরনের অরাজকতা থেকে দেশটাকে বাঁচাতে গেলে একটা গণতান্ত্রিক আপনার যাত্রায় আমাদের যেতে হবে। একটা অনির্বাচিত সরকার, একটা অনির্ধারিত আপনার অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা দীর্ঘ সময় দেশ শাসন করলে সংকট বাড়বে, কমবে না। সুতরাং এই কথার মধ্যে যুক্তি যদি না থাকে, সেটাকে নিজেদের গায়ে নেওয়ার তো দরকার নাই। আজকে বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতায় যখনই যারা যেভাবেই যাক না কেন, তারা ক্ষমতাকে প্রলম্বিত করার একটা প্রক্রিয়ার দিকে এগিয়ে যায়। আমরা আশা করব যে আমরা অনেক ইলেভেনের সময় দেখেছি যে বিএনপি বিরুদ্ধে অনেক কথা হয়েছে, যে বিএনপি আজকে লাইনচ্যুত হয়ে গেছে, লাইন ঠিক করার জন্য আমরা ঠিক করছি, ট্র্যাক ঠিক করছি, কত রকমের কথাবার্তা বলে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং আজকে আমার যেটা প্রত্যাশা থাকবে, আমরা মনে করি যে আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের যে প্রশাসনিক সংস্কারগুলো দরকার, আজকে এখনো প্রশাসনের সর্বত্রই আওয়ামী ভূতরা বিদ্যমান রয়েছে, তো সেগুলো উপদেষ্টারা কোথায় বসবাস করছে? আজকে প্রশাসনের যোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়ার জন্য তাদের দ্রুত যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার ছিল, সেগুলো তারা ব্যর্থ হয়েছে। আমি বলছি সেগুলো তারা এখনো ব্যর্থ হয়েছে। সুতরাং সেই জায়গাগুলো তারা ঠিক না করে আপনার বাংলাদেশের সচিবালয় বলেন, বাংলাদেশের বিভিন্ন অধিদপ্তরই বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরই বলেন, এই জায়গাগুলোতে বিগত 15 বছর যাবৎ যে সমস্ত সরকারের নিয়োগপ্রাপ্ত সরকারের অনুগত কর্তা ব্যক্তিরা ছিল, তারা তো এখনো বিদ্যমান আছে। তারা কেন রশিদ উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটি এই প্রসঙ্গে বলেছে যে নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে।
তো লোক পাবেন কোথায় খুঁজে? বাংলাদেশে এই ধরনের উদ্ভট কথাবার্তা, এরা তো আমি বলি বাস্তবতা সম্পর্কে জ্ঞানের ভীষণ অভাব, ভীষণ অভাব। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিভক্ত, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত ইসলাম করে, কেউ অন্য ইসলামিক দলগুলো আছে তাদের সদস্য আছে, এর বাইরে তো আপনি লোক খুঁজে পাবেন না। তো বাংলাদেশের এই ব্যুরোক্রেসিতে যে লোকগুলো, তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল, তারা তো ওই সময় একটা আইডিওলজিতে বিশ্বাস করে, তারা তো এখন তারা ব্যুরোক্রেসি সহ বিভিন্ন পুলিশ সহ বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছে। তাদের মাইন্ড সেট আপটা একটা জায়গাতে আছেই। যারা আওয়ামী লীগের ছাত্রলীগের সদস্য ছিল তারা তো শেখ হাসিনা বেছে 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 গত 15 বছর তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করে গেছে। তো আপনি এর বাইরে রাষ্ট্রীয় কাঠামোতে লোক কোথায় পাবেন? হঠাৎ করে লোক তৈরি হয়ে যাবে? পুলিশ বাহিনী গত 15 বছরে যে অপকর্ম করেছে, একটা বিরাট অংশ পুলিশের অফিসার থেকে অনেকে পালিয়ে গেছে। পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যই এই 15 বছর ওই মাইন্ড সেট আপের মধ্যেই ছিল, যে কারণে পুলিশ এখনো সঠিকভাবে দাঁড়াতে পারেনি। তো আপনি পুলিশ বাহিনী কি রাতারাতি আইজিপি তৈরি হয়ে যাবে? রাতারাতি কি পুলিশের এসপি তৈরি হয়ে যাবে? রাতারাতি কি ওসি তৈরি হয়ে যাবে? তো আজকে নাহিদ সাহেবকে বলেন যে আজকে পুলিশ বাহিনীতে যে লোকগুলো আছে এই লোকগুলোকে আপনি সংস্কার করেন। তো আগে আমাদের মাইন্ড সেট আপটা ঠিক করতে হবে। এই সমস্ত অবান্তর কথাবার্তা বলে আজকে প্রশাসনে যদি আপনি আওয়ামী লীগকে বিতরণ করতে চান, তাহলে সেখানে কাদেরকে দায়িত্ব দিবেন? কারা আসবে সেখানে? কোন লোকগুলো আসবে? সেই লোকগুলো আপনি বলেন যে এখানে আমরা এই লোকগুলোকে নিয়ে আসবো, নাম দেন আমাদেরকে দেখি। বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে আন্দোলন হলো, তখন বললো যে একটা শিশু পাগল ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কে এম হাসানের মতো একজন নিরপেক্ষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করাতে সেখানে আওয়ামী লীগ এটা সেটেল ইস্যুকে আনসেটেল করলো। তো আপনি কোথায় খুঁজে পাবেন? আপনাকে লোক খুঁজতে হবে উপযুক্ত যোগ্য, যে এই লোককে আমি উপযুক্ত যোগ্য, সে যে ঘরনারই হোক না কেন, যদি সে উপযুক্ত যোগ্য ওই পদের জন্য হয় তাহলে সেখানে দায়িত্ব দেন। বিগত 15 বছর তো বৈষম্যের শিকার হয়েছে, যে তাদের উপর তকমা লাগানো হয়েছে যে এটা বিএনপির লোক, এটা জামাতের লোক, এটা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা স্বাধীনতা বিরোধী, এটা আপনার জামাত শিবির, এটা বিএনপি, এই সমস্ত বিভিন্ন তকমা লাগিয়ে মানুষকে চরিত্র মানুষকে আপনার কি বলবো ওটাকে বিতর্কিত করা হয়েছে, মাঝখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আজকে উপদেষ্টারা বিএনপিকে প্রতিপক্ষ ভেবে কেন এই কথাগুলো বলছেন আমি জানি না। সুতরাং আমি মনে করি যে আজকে প্রধান উপদেষ্টা পরিষদের উচিত হবে এই ধরনের উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ দিয়ে দেওয়া, তাদেরকে বের করে দেওয়া। বলছে যে জাতীয় সরকার গঠনে আপত্তি, রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, স্থানীয় নির্বাচন, নতুন সংবিধান, নতুন জুলাই ঘোষণাপত্র ঘোষণা, বিভিন্ন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি যদি প্রশ্নটি একটু শেষ করি, জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। জাতীয় ঐক্য ধরে রাখার ব্যাপারে বিএনপি আসলে কতটা দায়িত্বশীল আচরণ করছে? জাতীয় কথা শুনেন, এখানে বাংলাদেশে গত 15 বছর যাবত কোনো ছাত্র রাজনীতি নাই। ডাকসুনায় রাকসুনায় ছাত্র সংগঠনের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের সেই ধরনের তৎপরতা ছিল না। এই 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সকল ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে। ছাত্র সংগঠনের রাজনীতিক কর্মপরিকল্পনা চর্চার মধ্যে আসুক। এইখানে আজকে আমি মনে করি যে উপদেষ্টা পরিষদের যে সমস্ত ব্যক্তিরা আজকে এই ধরনের অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত কথা বলছে, আমি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে তারা দেশের মধ্যে অনৈক্য বা বিভ্রান্তি তৈরির জন্য তারা মূলত দায়ী। সুতরাং তাদেরকে উপদেষ্টা পরিষদ সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে আমি মনে করি দেশে আরো সংকট বাড়বে। ক্ষমতার চেয়ারে বসে থেকে ক্ষমতার জায়গায় বসে থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রণীত আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি হারুনুর রশিদ। সাইদ খান, সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার, কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করলে তাকে পদত্যাগ করতে হবে বলেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। কিন্তু প্রশ্ন হলো, উপদেষ্টারা কবে নাগাদ পদত্যাগ করলে রাজনৈতিক মহলে সেটি গ্রহণযোগ্য হবে? না, এইখানে আমি আগেও বলবার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে উপদেষ্টারা পদত্যাগ কবে থেকে করবে এটি বড় প্রশ্ন না। হাসিনা বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের এই আওয়ামী লীগ এবং তার দোসর রাজনৈতিক কয়েকটি দল ছাড়া সবাই কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ ছিল এই ইস্যুতে, এবং এই ইস্যুতে কিন্তু জাতীয় ঐক্য এখনও আছে। কিন্তু আপনি যেটি মতানৈক্য দেখছেন বা যারা মতানৈক্য দেখছে, সেটি কিন্তু নিছক পরবর্তী নির্বাচন নিয়ে। সুতরাং জাতীয় ঐক্য কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়নি। এখন পরবর্তী ইলেকশনে কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে যাবে, এই ভাগাভাগিটুকু নিয়ে কিন্তু দ্বন্দ্ব।
মূলত। এবং যেমনটি হারুনুর রশিদ বলছিল যে বিএনপিকে আক্রমণ করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এটি তো পলিটিক্যাল রেটরিক, এটি তো পলিটিক্যাল রেটরিক। ডেমোক্রেসিতে এটি তো থাকবেই, কে কাকে জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে পারে, এটি একটা প্রতিযোগিতা। এটিকে আমি খুব একটা বেশি দোষের দেখি না। কিন্তু মূলত যে সংকটটি সেটি হচ্ছে আসলেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ মানে হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, যে আমি পাওয়ারে থেকে যা ইচ্ছে তাই করব, সবাই তোমরা মানতে বাধ্য, এটাই ফ্যাসিজম। এবং হারুন ভাই যেটি বললেন যে নাহিদ ইসলাম সহ যারা বা উপদেষ্টা পরিষদে, আমি কারণ নাম মেনশন করলাম না, তারা যদি এরকম রাজনৈতিকভাবে বায়াস হন বা রাজনৈতিক দল গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেক্ষেত্রে তাদের আসলে পদ ছেড়ে দেওয়া উচিত। এবং রেজওয়ানা চৌধুরী যেটি বলেছেন সেটিও যৌক্তিক, ছেড়ে দেওয়া উচিত। কিন্তু তারা ছেড়ে দিলে তো এই যে সরকার, এই সরকারের মধ্যে তাদের কিন্তু প্রশাসন যন্ত্র থেকে শুরু করে এই উপদেষ্টা পরিষদে তাদের সাথে এক ধরনের ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কের এক ধরনের ব্লেজিংস কিন্তু পেয়েই যাবেন তারা। সুতরাং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা অভিযোগ তুলছেন বা সন্দেহ করছেন, তারাও অমূলক করছেন না। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে বা আলোচনার মাধ্যমে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এটি সমাধান করে নেবেন দ্রুত সময়ের মধ্যে। এবং প্রফেসর ইউনূস কিন্তু এই বিতর্কের মধ্যে জড়াবেন না, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনি যেটি বললেন আরেকটি কথা, আমি আগের প্রশ্ন সেটি শেষ করতে পারিনি, যে প্রশাসনের, হারুন ভাইকে করেছিলেন যে প্রশাসনের টপ টু বটম অধিকাংশ জায়গায় বিএনপির লোকজন। সেটি যদি হয়, আমরা দেখলাম যে ফ্যাসিবাদী হাসিনার পতনের পরে যিনি আইজিপি হলেন, হ্যাঁ, তাকে আবার সরিয়ে দিয়ে অন্য আরেকজনকে আইজিপি বানানো হলো। এই বর্তমান আইজিপিকে নিয়ে কিন্তু অনেক দল নানান ধরনের প্রশ্ন ইতিমধ্যেই তুলেছেন, যে বর্তমান আইজিপির শ্বশুরবাড়ি কোটালীপাড়ায় এবং ওনার যিনি শালা, ওনার ওয়াইফের যে আপন ভাই, তিনি যুবলীগের সাংগঠনিক সম্পাদক, এরকম অভিযোগ তুলেছেন কিন্তু অনেকে, যদিও আমরা এ বিষয়ে এর বেশি আর আলাপ পাইনি। এরপরে আরেকটি জিনিস, যে আমরা দেখেছি যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বিএনপি জামাতের কর্মকর্তা কর্মচারীদেরকে কি সবাইকে বের করে দিতে পেরেছিলেন? বা স্কুলের শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে কিন্তু অন্তত 6 থেকে 6.5 লাখ মানুষের প্রয়োজন হয়। হ্যাঁ, সেই মানুষজন তো এর মধ্যে বিএনপির লোকজনও ছিল, জামাতের লোকজনও ছিল, অন্যান্য রাজনৈতিক দলের অনুসারী তারাও ছিলেন। তো তারা কি পেরেছিলেন এই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে, বা রাতের ভোট মানে দিনের ভোট রাতে কেন হচ্ছে কথা বলতে পেরেছিলেন? বা আমিন নির্বাচনের প্রতিবাদ করতে পেরেছিলেন? তারা কিন্তু বাধ্য হয়েছিলেন মানতে। সুতরাং আপনি যদি সরকারে থেকে প্রশাসনের সব জামায়াত বা বিএনপির লোকজনও দিয়ে দেন, তারা কিন্তু সুপ্রিম অর্ডার ফলো করবে, হ্যাঁ, এবং ফলো করতে বাধ্য। কারণ প্রশাসন থেকে কিন্তু এখনো, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে ট্রমা যায়নি, তারা কোন পক্ষে অবস্থান নেবে। সুতরাং তারা পাওয়ারে যে আছে তার কথাই কিন্তু মানতে বাধ্য হবে। কে রিস্ক নিবে, কে আবার ফেসে যায়, এ ধরনের এক ধরনের ট্রমা কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে রয়েছে। কিন্তু আমি শেষ করব সেটি হচ্ছে যে আমি বিশ্বাস করতে চাই আমাদের জাতীয় ঐক্য আছে। আগামী নির্বাচনে কে বিরোধী দল হবেন, বিএনপি এক ধরনের মাইলেজ পেয়ে আছেন, এটি নিয়েই এখন বিতর্ক চলছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব হারুনুর রশিদ আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।